শুভ সন্ধ্যা। বিবিসি বাংলার বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানমালার আজকের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও ও টেলিভিশনের অসংখ্য শ্রোতা ও দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল আহমেদ। আজ সন্ধ্যায় আমাদের এই প্যানেলে উপস্থিত আছেন, আমার ডান দিকে একেবারে প্রান্তে বসে আছেন সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার বাম দিকে রয়েছেন একেবারে প্রান্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফরুল্লাহ। আমার ঠিক ডান পাশে আছেন মানবাধিকার সংগঠক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগ করা উপদেষ্টাদের অন্যতম সুলতানা কামাল। আমার ঠিক বাঁ পাশে আছেন অত্যন্ত সুপরিচিত অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন। বরাবরের মতোই আপনাদের দেওয়া প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন আমরা নির্বাচন করেছি। যাদের প্রশ্ন নির্বাচিত হয়েছে তারা জানেন, প্যানেল সদস্যরা জানেন না যে তাদের সামনে কি প্রশ্ন অপেক্ষা করছে। আজ সন্ধ্যার প্রথম প্রশ্ন ঢাকার ধানমন্ডি থেকে এসছেন মাহবুব হাসান। আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের শুদ্ধি অভিযান কতদূর পর্যন্ত গেলে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে বলে আপনি মনে করেন? আপনার কি মনে হয়? যারা এটা নিয়ে ভাবছেন তারাই বলতে পারবেন, কারণ আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যে এটা কতদূর পর্যন্ত যেতে পারছে আর কি। প্রতিদিনই দেখছি যে নতুন করে শুদ্ধি অভিযান চলছে, আবার বিভিন্ন প্রথম স্টেজ যাওয়ার পর দ্বিতীয় স্টেজও আসছে। তো এটা কতদূর যাবে সেটাই আমরা জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। কাজী জাফরুল্লাহ। আমরা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনই হলো আমাদের রাজনৈতিক দল হিসাবে লক্ষ্য। আমরা দেখেছি যে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের যেদিন শপথ গ্রহণ হয় সেদিন কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি যখন শপথ দেন তিনি স্পষ্ট বলেছিলেন যে সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তাকে শপথ দেওয়া হচ্ছিল। তাই আমরা মনে করি যে এটা তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ৯০ দিনের ভিতরেই তাদের নির্বাচন করা তাদের দায়িত্ব। আর তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্বই হলো একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করা। তাই আমরা আশা করি যে অনতিবিলম্বে, আপনি বলেছেন যে কতদিন, আমি দিন ঠিক বলতে পারবো না, কিন্তু অনতিবিলম্বে আমি মনে করি যে নির্বাচনের প্রয়োজন এখন আমাদের দেশে। কিন্তু আপনারা তো জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন। আপনাদের দলের যে সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের সভা হয়েছে সেখানেও আপনারা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। জুনের মধ্যে তো আপনার ৯০ দিন তো জুনের মধ্যেই হয়। আবার এছাড়াও আমরা দেখছি যে আমাদের দেশে এখন এমার্জেন্সিও আছে। আমাদের সংবিধানের ১৪১ অনুচ্ছেদে এমার্জেন্সি, তার মেয়াদ হচ্ছে ১২০ দিন। সেই জন্য আমাদের যে টেকনিক্যাল কমিটি যারা নির্বাচন কমিশনে যে আলাপ করেছেন তারা আশা করেন যে অবশ্যই ১২০ দিনের ভিতরে, সেটা জুনের কিন্তু ভিতরেই নির্বাচন হতে পারে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সবার জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, নিরপেক্ষতার পরিবেশ তৈরি করা, সেটার জন্য যে সময় দরকার শুদ্ধি অভিযান করা, সেই শুদ্ধি অভিযান তাহলে শেষ না করেই এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার পক্ষে আপনারা? না, আমরা মনে করি যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তারা যথেষ্ট ভালো ভূমিকা রাখছেন। আমাদের দাবি ছিল নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, তারা করেছে। অ্যান্টি কারাপশন কমিশন, সেটাও তারা সম্পূর্ণ নতুন করে গড়েছেন। এবং আমরা মনে করি যে এইগুলো অত্যন্ত ভালো কাজ, পজিটিভ ওয়ার্ক। এবং এখন আমাদের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে ২০০৬-এর, যে আমাদের যে ভোটার তালিকা সেটা হালনাগাদ করে সঠিকভাবে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবশ্যই নির্বাচন এখন করা সম্ভব। এতে কোনো বেশি দেরি সময়ের প্রয়োজন নাই। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। যে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে প্রশ্ন উঠেছিল, জাফরুল্লাহ সাহেব বলেছেন ইতিমধ্যে সেগুলো গঠন করা হয়ে গেছে এবং এগুলো কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ডের যে বক্তব্যটা আসছে বারবার সবার কাছ থেকে, এটা আমাদের সকলেরই দাবি, লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই থাকতে হবে। এবং কথা হচ্ছে সব কিছুর পরেও একটা টাইম ফ্রেম বোধহয় প্রয়োজন আছে। এটা ওপেন এন্ডেড তো থাকতে পারে না। আমি বলছি ৯০ দিনের জায়গায় যদি ১২০ দিনও হয় আমার সেখানে আপত্তি নেই, কিন্তু আমার আপত্তিটা ওখানেই থাকবে যে এটা যদি ওপেন এন্ডেড থেকে যায়, এটা টাইম ফ্রেমের বাইরে যদি কিছু চলে যায় তখনই কিন্তু সংখ্যা
মানুষের মধ্যে ডেভেলপ করতে থাকে, গ্রো করতে থাকে। এই সংখ্যাটা নিরসনকল্পে আমার মনে হয় সবারই প্রয়োজন, যে কার অবস্থান কোথায় হবে, কতদিনের মধ্যে নির্বাচন হবে, এবং নির্বাচন একটা এমন একটা বাংলাদেশের প্রক্রিয়া, এটার সাথে শুধু নির্বাচন নয়, এটার সাথে কিন্তু অনেক কিছু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত আছে, সামাজিক কর্মকাণ্ড জড়িত আছে। সেই প্রেক্ষাপটে যার যার অবস্থান থেকে সবার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। কিন্তু এই যে শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে, সেই শুদ্ধি অভিযান শেষ না করেই কি নির্বাচন করা সম্ভব? না, শুদ্ধি অভিযান হলেও তো আমাদের শুদ্ধি অভিযান যেটা হচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে সেটাও তো ওপেন এন্ডেড হতে পারে না, সেটাও একটা টাইম ফ্রেম থাকতে হবে। তো আমার কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে যে কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার মনে হয় ওনারা অনেক ভালো কাজ করছেন। প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ, যেটা গণতন্ত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটাও দেওয়া হচ্ছে, এবং শুদ্ধি অভিযানও চলছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার মাস্ট বি এ টাইম ফ্রেম, যাতে যার যার অবস্থান থেকে সবাই তাদের কার্যক্রম নির্ধারণ করতে পারে আগামী দিনের জন্য। ধন্যবাদ। প্যানেলের বাকি দুজন সদস্যের কাছে একটু পরে আসবো। শ্রোতাদের মধ্যে আপনি। সাধারণ জনগণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, প্রথমে আমরা দাবি করলাম যে ভোটার আইডি কার্ড আন্দোলন করলাম, এখন সেটা ছবিযুক্ত ভোটার তালিকা। আমরা জনগণ হিসেবে বলবো যে শুদ্ধি অভিযান চলতে সেটা চলুক। আপনার নির্বাচন কমিশন এখনও পুরোপুরি তাদের স্বাধীনতা মনে পায়নি, এখন অনেক বাধা আছে। দুর্নীতি দমন কমিশনে এখন পুরোপুরিভাবে তাদের সমস্ত দাবি বাস্তবায়ন হয়নি। আর শুদ্ধি অভিযান চলতেছে, রাজনৈতিক দল ওনারা অবশ্যই বলবেন, ওনারা এখন জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন, কিন্তু আমাদের মনে হয় যে এটা আরও অন্তত 1 বছর লেংদি হোক। 1 বছর পরে একটা কথা হচ্ছে যে কনস্টিটিউশন, সাংবিধানিক সংস্থাগুলোকে পুরোপুরি স্বাধীন করে বিচার বিভাগ কমপ্লিটলি আলাদা করতে হবে। বিচার বিভাগে আলাদা করে প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করে, যে দুর্নীতি করে কিংবা অন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো পলিটিক্যাল পার্সন মুক্তি পাবে না। তাদের ভয় থাকতে হবে যে একটা শাস্তি তাদের জন্য ওয়েট করতেছে। ধন্যবাদ। এটা আর নিশ্চিত কেউ? করতে হবে। আপনি। আমরা দেখেছি যে আমাদের দেশে নির্বাচনের যে ইতিহাস, সেটা কিন্তু সুখকর না। মানে যে দল যখন ক্ষমতায় এসেছে তারা নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ বলেছে, কিন্তু যারা ক্ষমতায় আসতে পারেনি তারা সেটাকে বলেছে যে নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হয়নি। সেহেতু শুদ্ধি অভিযান যখন চলছে তখন এটাকে সঠিকভাবেই চলতে দেওয়া উচিত, এবং রাজনীতিবিদদের সেই বোধটা আসা দরকার। মানে দেশকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে না, এরকম বোধ যখন তাদের মনে সৃষ্টি হবে এবং তারা কমিটমেন্ট হবে যে আমরা সত্যিকারের মানে দুর্নীতি করে আমরা দেশটাকে আর তলাবিহীন ঝুড়িতে পরিণত করব না, সেরকম একটা পরিবেশ সৃষ্টি হলে তখন নির্বাচন হওয়া দরকার। ধন্যবাদ। দুর্নীতি সম্পর্কে পরে প্রশ্ন আছে, আমরা আসবো সেই প্রশ্নে। আরও একজনের মন্তব্য নেব। আপনি। আমরা আপনাদেরকে ভোট দিই, আপনারা জনপ্রতিনিধি হিসেবে সংসদে যান, তখন কেন আপনারা এই শুদ্ধি অভিযান করতে পারেন নাই? এখন কেন এই সরকার শুদ্ধি অভিযান চালাচ্ছে? আমার মনে হয় আরও শুদ্ধি হওয়ার পর আপনাদের নির্বাচনে আসা উচিত, এবং ভবিষ্যতে আপনাদের বিশ্বাস কোথায় আমাদের যে আমরা একটা সন্ত্রাসমুক্ত মুক্ত সমাজ পাবো না? সেই বিশ্বাস কোথায় আমাদের? ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চন। দেশ স্বাধীনের 35 বছর পর 9 বছর যেটাকে বলা হয় স্বৈর শাসন, সেটাও দেখেছি, গণতন্ত্রও দেখেছি। গণতন্ত্রের কথা দুই পার্টির লোকেরা বলছে, এবং কি গণতন্ত্র আমরা পেয়েছি সেটা আমরা সকলে এখানে জানি। এবং গণতন্ত্রের আজকে যে রূপ, সেটার যে ফল, সেটাও আমরা ভোগ করছি। আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন, আপনারা কি আপনাদের দলের মধ্যে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন? আপনারা কি আপনাদের দলের মধ্যে শুদ্ধি অভিযান করেছেন? আপনারা যদি এগুলো করে না থাকেন, এইগুলো আগে তাড়াতাড়ি করার চেষ্টা করুন। সেইগুলো চেষ্টা করে আপনারা বলেন যে হ্যাঁ, আমরা শুদ্ধি অভিযান করেছি, আমাদের দলগুলোকে ঠিক করেছি, আমাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এখন গণতন্ত্রের জন্য ইলেকশন দেওয়া হোক। আমি এই বর্তমান যে গভর্নমেন্ট আছে, যে সরকার আছে, সেই সরকারের প্রতি আমি না, শুধু আমার দেশের সকল মানুষ, আমি বিভিন্ন জায়গা যাই, তাদের পূর্ণ আস্থা এখানে আছে। এবং আমি মনে করি যে বিশেষ করে যারা করাপ্টেড, যে সমস্ত রাজনীতিবিদ যারা আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমার মনে হয় ইলেকশন হওয়া উচিত। ধন্যবাদ। সুলতানা কামাল। আমি একটু সরাসরি উত্তর দেই। তো শুদ্ধি অভিযানের কিন্তু অনেকগুলি অ্যাসপেক্ট আছে। আমরা কিন্তু এখানটায় আজকে এই মুহূর্তে আমরা কনসার্ন যে
সুষ্ঠু নির্বাচন করতে হলে শুদ্ধি অভিযানটা কতখানি করতে হবে, তাই তো? তো সেখানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটার কিছু কিছু উত্তর আপনারা পেয়ে গেছেন, যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে, তারপরে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হয়েছে, কিন্তু আরও কতগুলি স্তর আছে যেখানে কিছু কাজ করা বাকি রয়ে গেছে। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারে ছিলাম তখন যে কাজগুলি আমাদের সামনে ছিল সেটা হলো যে সমস্ত আমলা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী একেবারে নির্বাচন সম্পর্কিত কাজের মধ্যে আছেন তাদের মধ্যে নিরপেক্ষতাটা নিয়ে আসা, সেটা একটা চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে, সেটা করতে হবে। একেবারে গ্রাউন্ড লেভেলে যেখানটায় পোলিং সেন্টারগুলি হবে সেখানে যারা যারা দায়িত্বে থাকবেন তাদের নিরপেক্ষতা সম্পর্কেও তখন প্রশ্ন ছিল, সেটাও একটা পর্যালোচনার ব্যাপার আছে। এবং আমরা যেই পরামর্শটা রেখেছিলাম সেটা হলো যে যাদের বিরুদ্ধে একদম সুনির্দিষ্ট অভিযোগ আছে যে যারা নিরপেক্ষ নাই কিংবা থাকবেন না কিংবা না থাকার অসম্ভব রকম সমূহ সম্ভাবনা আছে তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তো এগুলি আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার এখন যেটা করতে পারেন সেটা হলো মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে নেওয়া যে এই সমস্ত কাজগুলি করতে গেলে কত সময় লাগবে। এবং দুর্নীতি দমন কমিশন তাদের সঙ্গে আছেন, যেখানটায় আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম কালো টাকা পেশি শক্তির ব্যাপারটা, সেইটা কিন্তু ওই একটা প্রতিষ্ঠান থেকে অনেক নিয়ন্ত্রণ করা যায় এবং সেখানে আমাদের যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন সেখানে দায়িত্বশীল ব্যক্তি আসা এবং তাদের কাজ সম্পর্কে নিশ্চিন্ত হওয়া, এই কয়টা জিনিস যদি একদম নির্দিষ্টভাবে চিহ্নিত করে নেওয়া যায় তখন আমার মনে হয় যে সরকার কিন্তু আমাদেরকে অল্প সময়ের মধ্যে বলে দিতে পারেন, যেটা আমি মাহমুদ খসরু সাহেবের সঙ্গে একদম একমত হব যে আমাদের কিন্তু একটা টাইম ফ্রেম দরকার আছে। কিসের জন্যে? যেটা বলেছেন খসরু সাহেব, যে বিষয়টা হলো যে আমাদের রাজনীতির ব্যাপার আছে এখানে, সাংস্কৃতিক একটা রাজনৈতিক সংস্কৃতির একটা ব্যাপার আছে এখানটায়, তারপরে আরও যে বড় ব্যাপারগুলি রয়েছে সেটা হলো যে নীতি নির্ধারণী। তত্ত্বাবধায়ক সরকারের হাতে কিন্তু সব রকম নীতি নির্ধারণের ক্ষমতা দেয়া নাই, কাজে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা সময় মতো নীতি নির্ধারণ করতে না পারি এটা কিন্তু একটা দূরবর্তী ক্ষতির কারণ হতে পারে আমাদের জন্য। এসব ব্যাপারে কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি যেটা বলি যে হ্যাঁ, একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ অবস্থা আমরা নিয়েছি, কিন্তু সেই বিশেষ অবস্থা কিন্তু খুব বেশি সময়ের জন্য চলতে দেওয়া ঠিক না। ধন্যবাদ। রাজনীতিকদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে দর্শকদের মধ্য থেকে, সুতরাং দুই রাজনীতিককেই সমান করে সুযোগ দিতে হবে। 30 সেকেন্ডে বলতে হবে আপনাদেরকে আসলে আপনাদের মধ্যে কতটুকু গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে বা আপনারা গ্রহণ করছেন যাতে নির্বাচন আপনারা দাবি করতে পারেন। কাজী জাফরুল্লাহ। আমাদের ভিতরের যে রিফর্মস যে বিষয়টা এসেছে রাজনৈতিক দলের, আমরা অত্যন্ত কনসার্ন এবং আমরা আজকেও আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মিটিং ছিল, সেখানে আমরা তৃণমূল পর্যায় থেকে যে কি মতামত আমাদের নেতাদের সেগুলো আমরা আলোচনা করেছি। যেই মতামতগুলো আজকে এখানেও দর্শকরা দিয়েছেন আমরা মনে করি যে এগুলোর সাথে আমাদের যে তৃণমূল পর্যায় থেকে যেসব মতামত আসছেন একই রকম, এবং আমরা সেটা আপনাদেরটা গ্রহণ করে নিচ্ছি এবং আমরা নিজেদের ভিতরে আমরা একটা চলমান প্রক্রিয়া হিসাবে আমরা রিফর্মস ধন্যবাদ করে যাচ্ছি। মিস্টার চৌধুরী। আমার মনে হয় যে কোনো পরিকল্পনা পার্টির মধ্যে সংস্কারের প্রেক্ষাপটে কোনো পরিকল্পনা নেওয়ার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের বিবেকের কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের সোল সার্চিং করতে হবে এবং এই সোল সার্চিংয়ের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রশ্ন তুলতে হবে এবং সেই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা অনেকটা আমি বলবো সাউথ আফ্রিকাতে ডেসমন্ড টুটু যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে প্রোগ্রামটা হাতে নিয়েছিল, সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আমাদের দলের মধ্যে আমাদেরকে এই প্রক্রিয়াটা আরম্ভ করতে হবে। শুধু দল নয়, আমি মনে করি ব্যবসায়ী সংগঠনগুলো, পেশাজীবী সংগঠনগুলো এবং এমনকি সিভিল সার্ভিসের সংগঠন যারা আছে তাদেরকেও সোল সার্চিং করতে হবে অ্যান্ড থ্রু ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এই প্রেক্ষাপট যদি একটু ভিন্ন, কিন্তু কনসেপ্টটা কিন্তু আমাদেরকে বিফোর উই টেক এনি নির্বাচনের আগে আপনারা দলের মধ্যে আত্মশুদ্ধি করবেন। আমি যে কোনো সংস্কারের আগে আমার সোল সার্চিং এর প্রয়োজন আছে, আত্মশুদ্ধি, নিজের বিবেকের কাছে প্রশ্ন এবং তার মাধ্যমে আমাদের সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। দলের মধ্যে শুধু রাজনৈতিক দল নয়, আমি আবারও রিপিট করছি, রাজনৈতিক দল নয়, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন, সর্বক্ষেত্রে সেটা করতে হবে। উত্তর নীলক্ষেত আবাসিক এলাকা থেকে এসছেন উম্মে সালমা। অভিযোগ আছে যে রাজনীতিবিদ, মন্ত্রী ও সংসদ সদস্যদের দুর্নীতির সহযোগী ছিলেন এক শ্রেণীর আমলা। আমার প্রশ্ন, ওইসব আমলাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন? ইলিয়াস কাঞ্চন। এটা আমার নিজেরও একটা প্রশ্ন যে বর্তমান সরকারকে আমরা দেখছি যে আমলাদের সেরকমভাবে তাদের বিচারের মুখোমুখি আনা হচ্ছে না, এবং আমি যতটুকু জানি যে একজন
নতুন মন্ত্রী যখন হয় সে তার বিয়েতে সচিবালয়ে যখন বসেন সে কিন্তু প্রথম দিকে কিছুই জানে না, কিন্তু আমলারা যারা ওখানে থাকেন, সচিবরা যারা থাকেন, তারা কিন্তু জিনিসটা তার কানে কানে বলে এইভাবে করতে হবে, এই করে দিতে হবে, ওইভাবে ওরাই কিন্তু শুরু করে, এবং শুরু করে লোভটা কিন্তু তারাই কিন্তু দেখায়। তো সেই জন্য আমি বলবো যে এই শুদ্ধি অভিযানের মধ্যে অবশ্যই এই আমলা যারা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এনে জনগণের আস্থা, এটাও একটা ব্যাপার আছে, তাহলে জনগণের আস্থা কিন্তু অনেকখানি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে কিন্তু আসবে আমি মনে করি। সুলতানা কামাল। প্রথমেই কিন্তু বলা হয়ে গেছে যে রাজনীতিকদের দুর্নীতিতে আমলারা সহযোগী, তো সহযোগীর বিচারটা একটু পরেই হয় হয়তো। আমি এখানে একটা কথা বলি যে যারা রাজনীতিক তারা কিন্তু মন্ত্রী হন, হ্যাঁ, তাদের কিন্তু এই যে আমি জানি না, আমি বুঝি না, আমাকে লোভ দেখায়, এটা কখনোই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। পথটা কিন্তু ওনারাই প্রথম দেখিয়ে দেন না, সেটা ছাড়াও যেটা হলো যে আমি যখন একটা অবস্থানে চলে যাই, আমি জানি না, বুঝি না, লোভ দেখায়, এই অজুহাতগুলি আমার কাছ থেকে কারোর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ আমি যখন সেই জায়গায় যাই তার আগে আমাকে জেনে বুঝে আমি সেই অবস্থানটা নিয়েছি। আমরা কারোর কাছে হাত জোর করে যে বলি নাই যে আপনি দয়া করে আমার মন্ত্রী হন। তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে কথা বলে বলে এই বিষয়টা একেবারে কনভিন্স করে নিতে চান যে তারা যখন ওই অবস্থানে বসবেন এই সমস্ত তারা দেখবেন। কাজেই যখন একটা স্ট্রাকচার থাকে, একটা কাঠামো থাকে, সেই কাঠামোর দায়িত্বে যিনি থাকেন তার উপরে সবচেয়ে বেশি আমি বলবো দায়বদ্ধতা বর্তায়, এবং সেই জন্যই তাদেরকে ধরতে। ধন্যবাদ। শ্রোতাদের মধ্যে দু একজন, আপনি। শুদ্ধি অভিযানের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে এটার টার্গেট রাজনীতিবিদরা বেশি হচ্ছে বা আগে হচ্ছে। তা আমার একটা জরিপে আমি দেখেছি ঢাকা শহর সহ বাংলাদেশের সমস্ত অভিজাত শহরে মানে আবাসিক এলাকায় যত বড় বড় বাড়ি এবং ঢাকায় যত বড় বড় মানে প্রতিষ্ঠান বা বড় বড় বিল্ডিং আছে তার শতকরা 5% মাত্র রাজনীতিবিদদের, আর 95% ব্যবসায়ীদের এবং বর্তমান বা সাবেক আমলাদের। এটা কি আপনার ব্যক্তিগত গবেষণা না অন্য কোনো সংস্থার হয়ে আপনি গবেষণা? আমার ব্যক্তিগত গবেষণা, মানে একটা উদাহরণ আমি দিব, এবং আমার সঙ্গে অনেকে হয়তো একমত হবেন। তো ওই 95%-এর টাকা কি সাদা ছিল বা তারা কি দুর্নীতি ছাড়াই 16 তালা থেকে 26 তালা করতে পেরেছে? আমার প্রশ্ন এটাই। ধন্যবাদ। আর কেউ? আপনি এখানে তৃতীয় সারিতে, তৃতীয় জন। রাজনীতিবিদরা প্রথমত তারা দেশের আইন কানুন এবং তারা সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে, এবং যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া ভেজাল বিরোধী এটা বা দুর্নীতি দমন করাটা, তো আমার মনে হয় যে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করলে আস্তে আস্তে আমলারাও এই ক্ষেত্রে তারা মানে অভিযুক্ত হবে। ধন্যবাদ। আর কেউ? একদম সামনে। সর্ষের ভিতরে ভূত রেখে কখনো কিন্তু দুর্নীতি দমন হয় না। তো আমার কথা হচ্ছে যারা এখন ইনভেস্টিগেশন করছে তাদের মধ্যে কি কোনো সর্ষের ভিতরে ভূত আছে কিনা, যে ভূতটা আবার এটাকে ম্যানিপুলেশন করে দুর্নীতিবাজদের ধরতে দিবে না। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি যে কথাটা বলেছেন একমত, যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সেটার ওনারশিপ কিন্তু আমার কাছে থাকতে হবে, প্রাথমিক ওনারশিপটা। আমাকে যদি আমার সেক্রেটারি পরিচালিত করে তাহলে সেই অবস্থানে আমার যাওয়া কোনো সময় উচিত নয়। তো সুতরাং সেই ক্ষেত্রে সে প্রাথমিক দায়িত্বটা রাজনীতিবিদদের উপর বর্তায়, মন্ত্রীদের উপর বর্তায়, অথবা যারা দায়িত্বে থাকে। সাথে সাথে যারা ব্যুরোক্রেট আছে তাদের অবস্থান থেকে যদি তারা অন্যায় করে থাকে, তাদের অবস্থান থেকে তারা যদি যোগসাজশকে যদি করে থাকে, তাহলে তার জন্য তাদেরকে দায়প্রাপ্ত, তাদেরকে দায়ী করতেই হবে এবং সেটারও বিচার করতে হবে। আমি তো আগেও বলেছি যে দেশের আজকের যে অবস্থান, যে সোল সার্চিংটা শুধু রাজনীতিবিদদের জন্য না, এটা কিন্তু সর্বক্ষেত্রে আমাদের সোল সার্চিংয়ের প্রয়োজন। ধন্যবাদ। মিস্টার জাফরুল্লাহ। আমার মনে হয় প্রশ্নটা ছিল যে আমলাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমি দেখছি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, এটা কিন্তু সঠিক, কিন্তু অভিযানটা আরও অনেক বেশি হওয়া প্রয়োজন। কারণ আমি একমত একজন যে বললেন বক্তা, যে বাড়িগুলো, বিল্ডিংগুলো যদি আপনি দেখেন, সব দেখবেন যে আমাদের যে ধানমন্ডি, গুলশান, বনানীতে ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গেছে। এবং এগুলো বাড়ার কারণ যখন আমরা যাচাই করে দেখতে গেছি, সেগুলো কিন্তু যে এমপিরা কিংবা মন্ত্রীরা তার মালিক তা না, আছে, তারাও মালিক আছে, অবশ্যই
অস্বীকার করা যাবে না। তবে আপনার কাস্টমস অফিসার, পুলিশ অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার এদের অনেক অনেক বেশি, অতএব তাদের বিরুদ্ধে কঠোর অভিযান হওয়া প্রয়োজন এবং তাদের বিচার হওয়া প্রয়োজন। ধন্যবাদ। পরের প্রশ্ন মোহাম্মদপুর ঢাকার সৈয়দ রজব আলী। জরুরি আইন এবং এই সরকার কতদিন থাকা উচিত? প্রথম প্রশ্নের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ, সুতরাং আমি আশা করব সবাই খুব সংক্ষেপে উত্তর দিতে পারবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি তো আগেই বলেছি যে কোনো বিষয়ে একটা টাইম ফ্রেম থাকা প্রয়োজন এবং সেটা জনগণের জানা প্রয়োজন। সেটা কতদিন? সেটা টাইম ফ্রেম আপনার হিসাবে জরুরি আইন কতদিন থাকা উচিত এবং এই সরকারের কতদিন থাকা উচিত? সেটা তো সেইভাবে এমনি তো 90 দিনের মধ্যে নির্বাচনের একটা এখানে সাংগঠনিক একটা ব্যাপার আছে, তবে তার চেয়ে যদি সামান্য কিছু বেশি লেগেও থাকে তাদের যে লেভেল প্লেইং ফিল্ড করতে কিংবা কিছু কার্যক্রম শেষ করতে, সেটা অসুবিধা নাই, কিন্তু কিন্তু টাইম ফ্রেমটা বলা উচিত। সেটা যদি 3 মাসের জায়গায় 4 মাস হয়, 5 মাস হয়, হোয়াট এভার ইট ইজ, টাইম ফ্রেমটা কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। কারণ ওনাদেরও যদি টাইম ফ্রেম না থাকে, সব কার্যক্রম একটা টার্গেট থাকতে হবে, তো ওয়ার্ক প্ল্যান থাকতে হবে। তো কারণ টাইম ফ্রেম ছাড়া ওপেন এন্ডেড কাজ করে ওনারা কিন্তু কোনোদিন শেষ করতে পারবেন না। সেটা যে নেই সেটা আমরা বলতে পারি না, হয়তো আছে, তারা প্রকাশ করেননি। কিন্তু আপনাদের দিক থেকে এক্সপেকটেশন, আপনাদের দিক থেকে আশাটা কি, প্রত্যাশা কি, যে কতদিনের মধ্যে এটা হওয়া উচিত? আমি তো মনে করি যত তাড়াতাড়ি সম্ভব, সেটা 3 মাসের জায়গায় যদি 6 মাসও হয় সেখানে আপত্তি নেই। ধন্যবাদ। সুলতানা কামাল। না, এটা তো একটা নিয়ম আছে যে 120 দিন জরুরি অবস্থা থাকতে পারে একটা, না তো সেটা যদি না হয় আইনগত জটিলতা দেখা দিবে, সাংবিধানিক জটিলতা দেখা দিবে। তবে আমার মনে হয় যে যদি আমি একটা কাজ করতে নামি এবং আমি জানি আমার 120 দিন সময়, আমার তার মধ্যেই যতটা কাজ সম্ভব গুছিয়ে নেওয়া উচিত। না হলে পরবর্তীতে সেটার জন্য এক্সটেনশন চাওয়ার যে নিয়ম আছে সেই হিসাবে করা দরকার, কিন্তু 120টাই টাইম ফ্রেমটা থাকা দরকার আমার মতে। এই 120 দিনের ব্যাপারটা তো সংসদ থাকলে একটা প্রশ্ন ছিল, সংসদ তো নেই, সুতরাং 120 দিনের সীমাবদ্ধতা কি আছে? আমি একটু অ্যাড করি, এখানে যদি টার্গেট না থাকে তাহলে আপনার সব কাজে তো টার্গেট থাকে না। ওই টার্গেটটা যদি না আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি, ইউ ওয়ার্ক ব্যাকওয়ার্ড। আপনি একটা লক্ষ্যমাত্রা ঠিক করে এগোনোর কথা বলছেন, সেটা ঠিক আছে। আপনি বোধহয় ঠিক বলছেন না। আমাদের সংবিধানে স্পষ্ট আছে 141 অনুচ্ছেদ, আপনি দেখবেন এমার্জেন্সি 120 দিন। আপনার পার্লামেন্ট আছে কি না আছে সেটা বিষয় না, পার্লামেন্ট এখন নাই, তাহলে পর কি হবে? যখন আবার নতুন পার্লামেন্ট ইলেক্টেড হবে আমাদের রেটিফাই করতে হবে, জিনিসটা কিন্তু তাই সঠিক সাংবিধানিক ইন্টারপ্রিটেশন। আমি একটু বলতে চাই, আমি আসবো, প্রত্যেকের কাছেই আসবো। কাজী জাফরুল্লাহ সুযোগ নিয়েছেন। আমি আসলে সুলতানা কামালের কাছ থেকে প্রশ্নের উত্তরটা পাইনি এখনো। জরুরি অবস্থা যেটা আছে সেটা 120 দিনের পরে আবার নতুন করে সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কিনা? সেটা হতে হলে কোর্টে যেতে হবে, একটা রেফারেন্স নিতে হবে এবং সেটার একটা মানে একেবারে বিশ্বাসযোগ্যতা এনে সেই ওটা বাড়ানো যেতে পারে। দর্শক শ্রোতাদের মধ্যে আপনি এখানে দ্বিতীয় সারিতে, নির্বাচন 120 দিনের ভিতরে না হয়ে 1200 দিনের মধ্যে হলে কি ক্ষতি? আসবো, সুযোগ পাবেন আপনি। দেখা যাইতেছে যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতেছি যে এখন জরুরি অবস্থা চালু হওয়ার পর দেখা গেছে যে আমাদের বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে দেখা যাচ্ছে যে যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির সাথে জড়িত তারা ধরা পড়তেছে। হ্যাঁ, তাহলে তো একটা ভালোই হইতেছে। তো এই ভালোটা কি আপনারা চান না? এবার ভালো হোক, হ্যাঁ, সবাই দুর্নীতি মুক্ত হোক। কারণ দেখা যাইতেছে যে 120 দিন বা 90 দিনের ভিতরে দুর্নীতি মানে নির্মূল করা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে দেখা যাইতেছে কিছু দুর্নীতিবিদরা রয়ে গেল, হ্যাঁ, তারা তো পরবর্তী সময় দুর্নীতি করবে। ধন্যবাদ। আর কেউ? আপনি। আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই, ওনার সবসময় বলে আসছেন যে স্বল্প সময়ের ভিতরেই আমরা নির্বাচন দিব, কিন্তু সঠিক করে বলছেন না যে তারা কতদিনের ভিতরে নির্বাচন দিবেন। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমার মনে হইতেছে অনেক কাজ রয়েছে, সেগুলা যেরকম নির্ভুল ভোটার তালিকা এবং আইডি কার্ড তৈরি করা, অন্যান্য বিষয় স্পষ্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই তারা কবে নাগাদ নির্বাচন দিবেন। কাজী জাফরুল্লাহ। এটা সত্যি অত্যন্ত একটা দুঃখের বিষয় যে বর্তমানে যে পরিস্থিতি, এর আমাদের যেই দলটি রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিলেন জোটে, তাদের যে এমন দুর্নীতি সারা দেশ ব্যাপী, যেই দুর্নীতি হয়েছে, আপনি কি এই প্রশ্নটির উত্তর দেবেন? আমি সেটাই উত্তর দিচ্ছি যে সেই কারণে এখন ঢালাও ভাবে মানুষ ভাবছে, একটা প্রশ্ন হলো যে 120 দিনের জায়গায় 1200 দিন যদি এই এমার্জেন্সি চলে তাহলে কি হবে।
মানে ইট ইজ এ চয়েস বিটুইন দি ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। মানুষ এত ফ্রাস্ট্রেটেড যে তারা মনে করছে, কিন্তু অবশ্যই এটাতে গ্রেট ডেঞ্জার। কারণ আমাদের যদি ডেমোক্রেসি যদি না থাকে, গণতন্ত্র যদি না থাকে, তাহলে আজকে যে আপনি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা কিন্তু এত সুযোগ পেয়েছি। যদি আপনি সঠিকভাবে একটা ডেমোক্রেটিক ফর্মে না থাকেন, তাহলে আমরা যে কোথায় চলে যাব সেটা কেউ কিন্তু বলতে পারে না। অতএব আমরা খুব কেয়ারফুল আমাদের। ধন্যবাদ। প্যানেলের বাকি সদস্যের কাছে আসবো। একজন হাত তুলেছেন, আপনি। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে মানুষের সব আশা তত্ত্বাবধায়ক সরকারের উপরে এসে পড়ছে, পেশাজীবী হোক যেই হোক। তো অবস্থা যদি এমনই হয়, তাহলে আসলে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিকুলার কন্ট্রিবিউশন কি আমাদের ডেমোক্রেসিতে, আমাদের ডেভেলপমেন্টে? নাম্বার 1। নাম্বার 2, ভালো লাগতো, মানে আমরা সবাই এখানে খুব চিন্তায় পড়ে গেছি, বিশেষ করে রাজনীতিবিদরা, যে কবে নির্বাচন হবে। দেখেন, এর মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই তাদের দলের যারা টেরোরিজম এবং করাপশনে জড়িত তাদের তালিকা প্রকাশ করে বহিষ্কৃত করেনি। তাহলে আমরা কিভাবে আশা করবো তাদের কাছ থেকে? ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চন। জি, আমি বলতে চাচ্ছি যে অলরেডি কোর্ট থেকে কিন্তু 3 মাসের একটা স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়েছে, যেটা নির্বাচন করা যাবে না। এই দিকটা কিন্তু আপনারা কেউ যাচ্ছেন না। তো আপনারা 120 দিন কিংবা 90 দিন, সেটা কি 3 মাস পরে না 3 মাসে, এই 3 মাসের মধ্যে, এটা আপনাদের ভাবা উচিত। অর্থাৎ আদালতের নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরে থেকে 3 মাস কিংবা 120 দিন গণা হবে কিনা, সেটি একটা ব্যাপার আছে। আরেকটি জিনিস যেটা হলো যে আমাদের একটি দল চেয়েছিল যে আইডি কার্ড সহ ভোটার তালিকা হবে, সেই ভোটার তালিকার মাধ্যমে আমাদের নির্বাচন হবে। এখন কিন্তু সেই আইডি কার্ডের কথা আর কেউ বলছেন না। হ্যাঁ, মানে যত তাড়াতাড়ি শুধু খালি নির্বাচন এরকম একটা ব্যাপার। তো আমি মনে করি শুধু ভোটার আইডি কার্ড না, আমি মনে করি যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন, এবং সেটি সময় নিয়ে হলেও আমাদের ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে তারপরে ইলেকশনে যাওয়া উচিত বলে আমি মনে করি। পরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে এসছেন সুরাইয়া পারভিন। সন্ত্রাস বিরোধী নতুন আইন হচ্ছে, কিন্তু সন্ত্রাসীদের বিচার করতে নতুন আইন বেশি প্রয়োজন নাকি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আন্তরিকতা বেশি প্রয়োজন? সুলতানা কামাল। আচ্ছা, সরাসরি এর উত্তর দেই যেটা হলো যে আইন যারা প্রয়োগ করে তাদের আন্তরিকতা কিন্তু এখানে একটা অসম্ভব রকম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা থাকতেই হবে। আইনের মধ্যেও কিন্তু অনেক সময় ফাঁকফোকর থাকে, সেটা যদি চিহ্নিত হয়ে যায় সেখানে বদলানোরও একটা প্রয়োজনীয়তা থাকে, হয়তো করার দরকার থাকে। কিন্তু একেবারে যে করলেই যদি কাজ হয়ে যাবে এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। আমি একটু আগের কথাটা 1 মিনিট আরেকটু সময় নেই, আগের খুব সংক্ষেপে বলতে পারি যে আমরা কিন্তু বারবার ভুল করেছি আগের প্রশ্নের উত্তরটা অনুধাবন করতে। প্রশ্ন যারা করেছেন তারা এবং আমরা যারা উত্তর দিয়েছি পরিষ্কার হয়তো করতে পারিনি। জরুরি অবস্থার প্রশ্নটা ছিল, জরুরি অবস্থা একটা বিশেষ কাজ করার জন্য করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জরুরি অবস্থার সময় মিলানোর কোনো প্রয়োজন নাই, আমরা সেটা মিলিয়ে ফেলেছি। জরুরি অবস্থা দিয়ে একটা দেশ চলতে পারে না, এটা আমাদের বুঝতে হবে। এবং নির্বাচন না হলে কি ক্ষতি হবে, যে সেটা গণতন্ত্র নয়, এই ক্ষতি। এটা যদি আমরা বুঝতে পারি বুঝেছি, না বুঝতে পারলে বুঝি নাই। ধন্যবাদ। আমরা যে প্রশ্নে ছিলাম যে সন্ত্রাসীদের বিচার করতে নতুন আইন প্রয়োগই যথেষ্ট নাকি আইন প্রয়োগকারীদের আন্তরিকতা প্রয়োজন? প্রশ্নকর্তা, আপনার কি মনে হয়? মনে হয় যে দুটাই দরকার, আসলে দুটোই সমান দরকার। আর কেউ? আপনি? আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতা বেশি জরুরি। ধন্যবাদ। আপনি? আইন প্রয়োগকারী সংস্থার উপর থেকে সব রকমের খবরদারি কিংবা নজরদারি দূর করা উচিত এবং সুনির্দিষ্টভাবে তার বিচারের ব্যবস্থা করা উচিত। মিস্টার চৌধুরী, আপনাদের সরকার শেষ সময়েও এই সন্ত্রাস বিরোধী নতুন আইন একটা করার খসড়া তৈরি করেছিল। আইন করা যতটুকু প্রয়োজনীয়, এটাকে ইমপ্লিমেন্ট করা ঠিক অতটুকু প্রয়োজন। যে কোনো আইন যদি ইমপ্লিমেন্টেশন করা না যায়, সেই আইনের কোনো অবভিয়াসলি কোনো প্রয়োজন নাই। আমি একটু আগের প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে টাইম, মানে নির্বাচন না, একটুখানি আমি বলছি যে এখানে যদি আমরা আগামী দিনের জন্য আমরা যদি মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সব সমস্যার সমাধান দিয়ে দেবে, তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলো যে তৈরি করতে, এগুলো কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলোর, যে অ্যান্টি কারাপশন কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, এগুলো একটা লং টার্ম কনসেপ্টে কিন্তু চিন্তা করে এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা হচ্ছে, যাতে করে আগামী দিনে যখন নতুন সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, সেই প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করবে এবং তার মাধ্যমে দেশের দুর্নীতির বিরুদ্ধে বলেন, নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য বলেন, এই জন্য কিন্তু এগুলো করা হচ্ছে।
তো আমরা যদি আশা করি এই সরকার সব সমস্যার সমাধান দিয়ে যাবেন, এটা বোধহয় অতটুকু আশা করা সম্ভব নয়, এবং এটা ওনাদের পক্ষেও সম্ভব না। এক্সপেকটেশন অতটুকু আমাদের বাড়ানো উচিত নয় যেটা এই সরকারের পক্ষে করা সম্ভব না। আমি কিন্তু জিনিসটা একটু এমফেসিস দিচ্ছি, এক্সপেকটেশন লেভেল কোনো ভাবে নিয়ে যাওয়া ধন্যবাদ। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে ইতিমধ্যেই আমরা শ্রোতাদের কাছ থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্য পেয়েছি যে রাজনৈতিক দলগুলোই এখনো কোনো পদক্ষেপ নেয় নাই তাদের সংস্কারে। তারা দেখেননি কোনো তালিকা প্রকাশ হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়েছে কোনো অভিযোগ। সুতরাং এই প্রশ্নে আপনি অন্যদিকে জোর দিলে তো হবে না, আপনাদের দিক থেকে কি করা হয়েছে? সেটা শুরুতে বলেছি, রিফর্মের জন্য যে প্রথমে আমি যে ভুল করেছি, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন, আমরা আর ওই প্রসঙ্গে ফিরবো না। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে আপনি যে সমস্যার সমাধান দিতে চান, দুর্নীতিবাজদের কথা বলেন, সেটা তো বিগত সরকার, তার আগের সরকার, ইউ ক্যান গো অন ফর এভার। আমি যেটা বলছি এই জন্য যে প্রতিষ্ঠানগুলোকে আমাকে শক্তিশালী করা দরকার, যাতে আগামী দিনে কোনো নির্বাচিত সরকার সেই সুযোগ নিতে না পারে। আলোচনার বিষয় ছিল যে সন্ত্রাস বিরোধী নতুন আইন হচ্ছে, নতুন আইন প্রয়োজন বেশি না আইন প্রয়োগকারীদের আন্তরিকতা প্রয়োজন বেশি? মিস্টার জাফরুল্লাহ। আইন তো অনেক আছে, লেখা আছে যে নো পার্কিং, মানে এখানে গাড়ি রাখা যাবে না, ঠিক সেখানেই আমরা গাড়ি রাখি। কেন রাখি? ওই যে পুলিশ আছে 10 টাকা দিলেই খুশি, হয়তো কারো কাছ থেকে আরও বেশি দেয়। অতএব আইন প্রয়োগ করার চেয়ে, নতুন আইন করার চেয়ে যারা আইনকে ইমপ্লিমেন্ট করবে তাদের দায়িত্বটা হলো সবচেয়ে বড়। সব জায়গাতে আমরা দেখি বাংলাদেশে দুর্নীতির মূল কারণই হলো আইন কিন্তু আছে, আইনের কোনো অভাব নেই এই দেশে, কিন্তু সেগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না। আর বিভিন্ন লোকের জন্য বিভিন্ন ধরনের আইন। যদি আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার জন্য আমাকে পুলিশ দেখলে রং সাইড দিয়ে আমার গাড়ি যেতে দেয়, আর আরেকজন যে মন্ত্রী না এমপি না তার জন্য আইনটা ভিন্ন। এটা চলবে না। দ্য ল হ্যাজ টু বি দি সেম। আপনি যেতেন রং সাইড? আমাদের এটা হয়, এখনো হচ্ছে। আমি দেখি আমি যেতাম। কেন যেতেন? আমি যেতাম কারণে ওই যে সরকারি যে আমাদের মন্ত্রীর যে ড্রাইভার ছিল, ওরা মনে করতো ওরা আইনের ঊর্ধ্বে, এবং হয়তো ট্রাফিকের জাম ওরা আরেক দিক দিয়ে চলে যেত। এটা সত্যি কথা। ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চন। আমি একটু গোড়ার দিকে যাব। আমরা সবাই কিন্তু পুলিশকে আমরা দোষারোপ করছি, কিন্তু আপনারা কি জানেন যে পুলিশের যে বেতন দেওয়া হয়, সেই বেতন দিয়ে আমরা কি করে ওই লোকগুলোর কাছ থেকে সততা আমরা আশা করব এবং আইনকে ইমপ্লিমেন্ট করবে, এটা আমরা কি করে আশা করব? আপনারা জানেন যে বর্তমানে যে র্যাব তৈরি হয়েছে তাদের কিন্তু অনেক বেতন তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু পুরনো যে সমস্ত পুলিশরা, যে শুধু পুলিশ যারা, তাদের বেতনের যে হার, সেই দিয়ে কিন্তু তাদের সংসার, তাদের সন্তান তারা কোনোভাবে কিন্তু চালাতে পারবে না যদি এই দুর্নীতির আশ্রয় যদি তারা না নেয়। তো কাজেই আমি মনে করি যে এটির একটা রিফর্ম হওয়া উচিত। তাদের সৎ রাখার জন্য আমাদের কি ব্যবস্থা করা উচিত? আমরা ব্যবস্থা করব না, অথচ তাদের কাছ থেকে আমরা সততা আশা করব, এটা হতে পারে না। যখন ধন্যবাদ। পরের প্রশ্ন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইদুর রহমান। 52, 69, 71 ও 90 সালের আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমান ছাত্র রাজনীতি যেভাবে ব্যবহার হচ্ছে তাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত নয় কি? আপনার কি মনে হয়? আপনি ছাত্র? হ্যাঁ। এবং ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত? আর কেউ ছাত্র বলতে চান যে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত? এইখানে দ্বিতীয় সারিতে দ্বিতীয় জন। ছাত্র রাজনীতি আসলে বন্ধ করা উচিত নয়, কিন্তু এর মাঝে যে পরিশোধন, সংস্কার এবং গঠনমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের বর্তমানে যে ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় তা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, তারপর হচ্ছে টেন্ডারবাজি, এইসব কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে, এবং যারা তাদেরকে পরিচালনা করে তাদেরকে সৎ হতে হবে এবং রাজনীতি। ধন্যবাদ। আর কেউ? একদম পিছনের সারিতে। আমার মতে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না, তবে ছাত্ররা যারা রাজনীতি করবে তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে অন্য কারো কথায় কোনো খারাপ কিছু বা ইনফ্লুয়েন্স। ধন্যবাদ। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না বলছেন বেশ কয়েকজন। বন্ধ করা উচিত আর কে মনে করেন? এরকম কেউ? বন্ধ করা উচিত। আপনি? হ্যাঁ। আমি মনে করি ছাত্র রাজনীতি অবশ্যই বন্ধ করা উচিত, কারণ আমি ছাত্র। আমি কখনোই দেখিনি যে ছাত্র রাজনীতি আমার কোনো মঙ্গল এসছে। যে ছাত্র রাজনীতি আমার কোনো মঙ্গলে আসেনি সে ছাত্র রাজনীতি আমি চাই না। আমি অবশ্যই চাই যে ছাত্র রাজনীতি বন্ধ হোক। ধন্যবাদ। প্যানেল সদস্যদের মধ্যে কাজী জাফরুল্লাহ। না, আমি মনে করি যে বন্ধ করা কোনো সলিউশন না। তাহলে ছাত্র রাজনীতি কিভাবে ঠিক করা যাবে? অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে এবং সেটা ট্রান্সপারেন্ট হতে হবে, পজিটিভ হতে হবে, নেগেটিভ না। যেরকম এখন মনে করে যে ছাত্র রাজনীতি করলে সে চাঁদাবাজি করতে পারবে, কিংবা সে জোর করে হলের
রুম দখল করে অন্যকে ভাড়া দিতে পারবে, সেই সব বন্ধ করতে হবে। দলীয় লেজুর বৃত্তি অব্যাহত থাকবে, সেগুলো কমাতে হবে, কারণ ছাত্র সেগুলো কমাতে হবে। সংগঠন করলেই পরের বছর সেগুলো দল অনেক থেকে কমাতে নমিনেশন হবে, পাওয়া যায়। আমাদের সেগুলো অনেক কমাতে হবে, পজিটিভলি দেখতে হবে। কারণ এখন বর্তমানে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো যদি আজকে আমরা সেগুলোকে দেখে ফেস না করি, ভবিষ্যতে কিন্তু আমাদেরই অত্যন্ত কষ্ট হবে, অসুবিধা হবে। তাই প্রয়োজন। ইলিয়াস কাঞ্চন, আমি ছাত্র রাজনীতি যে সীমাবদ্ধর মধ্যে রাখতে চাই সেটা হলো যে সে যে সংগঠন মানে যে প্রতিষ্ঠানের মধ্যে আছে সেই প্রতিষ্ঠানে যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে, তার জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে করব যে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো থেকে বেরিয়ে এসে কিন্তু রাজনীতি করতে হবে। এই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিন্তু রাজনীতি করবে না। অবশ্যই সে রাজনীতি করবে সেটা দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং তার প্রতিষ্ঠানের কথা চিন্তা করে। অন্য কোনো রাজনীতি তারা করতে পারবে না। এবং আমি শুধু ছাত্র রাজনীতি না, শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে। ধন্যবাদ। সুলতানা কামাল। আমি মনে করি যে ছাত্র কিংবা শিক্ষক কাউকে রাজনীতি থেকে দূরে রাখার কোনো প্রক্রিয়ার সমর্থন আমি দিব না, কারণ এটা খুবই একটা জরুরি ব্যাপার যে আমি রাজনৈতিকভাবে একজন সচেতন ব্যক্তি এবং ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এসব ব্যাপারে সুদূর প্রসারে চিন্তা করা, কথা বলা। এখন পর্যন্ত আমরা রাজনীতিক ছাত্র রাজনীতি নিয়ে যে আলোচনাগুলি করেছি কোনোটাই, খুব হিসাব করে আমাদের বলতে হবে, কোনোটাই রাজনীতির ইনহেরেন্ট চরিত্র না। রাজনীতির শুদ্ধ চরিত্রটাকে আমাদের নিয়ে আসতে হবে, সেইখানে আমাদের চ্যালেঞ্জ, রাজনীতি বন্ধ করা না। এটা ইংরেজিতে বলে যে বাচ্চাকে ফেলে দেওয়া গোসলের পানির সঙ্গে, সেটা তো হতে পারে না। আমি যখন থেকে জন্ম নিয়েছি, আমার বুদ্ধি যখন থেকে হচ্ছে, তখন থেকে আমি একটা রাজনৈতিক এন্টিটি, আমি একজন রাজনৈতিক সত্তা। আমাকে কে বাধা দিবে যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি কথা বলতে পারবে না? অবশ্যই সেটা বলতে হবে। এবং ইলিয়াস কাঞ্চন সাহেব যে কথাটা বলেছেন যে সীমাবদ্ধ রাখা, অনেক সময় বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতির ইস্যু থাকে সেটা জাতীয় ইস্যুর সঙ্গে সেরকমভাবে আলাদাও করা যায় না, কিন্তু আমাদের কোথায় শুদ্ধতা আনতে হবে সেটা হবে যে প্রকৃতপক্ষে এটা রাজনীতি হবে, চাঁদাবাজি রাজনীতি না, টেন্ডারবাজি রাজনীতি না, লাঠিয়ালগিরি রাজনীতি না, কোনো দলের লেজুর বৃত্তি করা রাজনীতি না। রাজনীতি হচ্ছে আমি আমার অধিকারগুলির প্রতিষ্ঠা চাই, আমি আমার শিক্ষার স্বাধীনতা চাই, আমার বিশ্বাসের স্বাধীনতা চাই, আমার কথা বলার স্বাধীনতা চাই, আমি আমাকে একটা মানুষ হিসাবে যাতে রাষ্ট্র দেখে সেটা দাবি করার স্বাধীনতার কাজটাকেই রাজনীতি বলে, অন্য কিছুকে আমি রাজনীতি বলে স্বীকার করি না। ধন্যবাদ। ধন্যবাদ। মিস্টার চৌধুরী। ছাত্রদের রাজনীতি বড় সমস্যা হচ্ছে তারা কোনো দলের সমর্থন করুক সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সেটার রিফ্লেকশন, প্রতিফলন যদি সেই প্রতিষ্ঠানের কার্যক্রমে দৈনন্দিন তাদের লেখাপড়ার এবং সেই ইউনিভার্সিটি অথবা কলেজের দৈনন্দিন কার্যক্রমে যদি কোনো রকম বাধাগ্রস্ত করে, সেটা কিন্তু সঠিক নয়। তারা রাজনীতি করবে প্রথমত আমি মনে করি তাদের নিজস্ব স্বার্থে, ছাত্রদের যত স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে তারা সেগুলোকে টপ প্রায়োরিটি দেওয়া উচিত। পরবর্তীতে তারা যদি কোনো দলের সমর্থনপুষ্ট হয়ে থাকে সেখানেও অসুবিধা নেই, কিন্তু সেই কার্যক্রম তারা ক্যাম্পাসের মধ্যে নিয়ে ক্যাম্পাসের সেই প্রতিষ্ঠানকে তার লেখাপড়ার এবং দৈনন্দিন জীবনে যে 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 প্রতিষ্ঠানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, সেটা গ্রহণযোগ্য নয়। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় এই রাজনীতি, ছাত্র রাজনীতির এই সুযোগ নিয়ে যে ধরনের কার্যক্রম হয়ে থাকে সেটা হচ্ছে বড় সমস্যা। চাঁদাবাজি, মাস্তানি, আপনি যদি দেখেন সত্যিকার অর্থে বড় ধরনের কিন্তু চাঁদাবাজি, মাস্তানি হচ্ছে ছাত্র রাজনীতির কারণে কিন্তু বাংলাদেশে, এবং সেটাই হচ্ছে সমস্যা। এবং যত কিছুই আমরা বলি, সবাই তো রাজনীতি করছে না, তাদের সেই কার্যক্রমের ফলে যারা রাজনীতি করছে না তাদের তো লেখাপড়া, তাদের যে কার্যক্রম সেটা তো বাধাগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। খুব দ্রুত একটা মতামত নিতে চাই দর্শকদের, উপস্থিত দর্শকদের। একেবারে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে কতজন হাত তুলেন? একেবারে বন্ধ করার পক্ষে কতজন? প্রায় 15% বা 20%। ছাত্র রাজনীতি সংশোধন করে করা উচিত প্রায় 70% মতন। আর বন্ধ করা উচিত না, যেভাবে আছে সেভাবে চলবে, সেটার পক্ষে কাউকেই দেখা যাচ্ছে না। ধন্যবাদ। আমরা পরের একটা প্রশ্ন নিতে চাই। সে প্রশ্নটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা হক করেছেন। বাংলাদেশের মতো একটি ছোট এবং দরিদ্র দেশের অন্যতম প্রধান বন্দর যেটা চট্টগ্রাম বন্দর, সেটাকে কি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত করা উচিত কিনা? আপনার কি মনে হয় উচিত? মোটেই না। কেন?
কারণ বিদেশি মানে পশ্চিমা পুঁজিবাদরা তারা হলো গিয়ে এটাকে ইউজ করবে, অথচ আমরা লাভবান হব না, শুধু তাদের ইউজ করার জন্য এটাকে উন্মুক্ত করা হবে, এটাই আমার মনে হয়। ধন্যবাদ। দুজন রাজনীতিবিদ আছেন, তারা যেমন দলের ক্ষেত্রে প্রভাব রাখেন তেমন ব্যবসায়িক পরিচয়ও তাদের আছে, সুতরাং তারা ব্যবসায়িক স্বার্থও দেখেন। তাদের কাছে পরে আসবো। ইলিয়াস কাঞ্চন, আপনার কি মনে হয়? এই পর্যন্ত বাংলাদেশের যেটি সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি যেগুলো ছিল, সেগুলো প্রাইভেটাইজেশন করার পর একটিরও সুফল কিন্তু আমরা পাইনি। যাদের কাছে দেওয়া হয়েছিল তারা হয়তোবা সুফল পেয়েছে। তো আমি মনে করি যে বন্দর সেটি আমাদের নিজেদের হাতে থাকা উচিত। এইখানে একটা শুদ্ধি অভিযান হওয়া উচিত এবং সেটার সুন্দর একটা ব্যবস্থাপনা হওয়া উচিত। সেই সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দর আমাদের ব্যবহার করা উচিত। সুলতানা কামাল। না, আমিও ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেকটাই একমত, এবং বিশেষ করে যেটা হলো যে বন্দর এবং যতগুলি সুযোগ সুবিধা আমাদের দেশের জন্য রয়েছে সেটার কিন্তু মালিকানা গণতান্ত্রিক একটা পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি সেটা জনগণের কাজে, এখানে সম্পূর্ণভাবে জনগণের নিয়ন্ত্রণে থাকাটাই সবচেয়ে ভালো, এবং সেটা রাখা উচিত তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তারা যে নীতি নির্ধারণ করতে চাইবেন একটা কনসেন্টের ভিত্তিতে, সেই বিষয়টা হওয়া উচিত। এবং আমি অবশ্যই মনে করি যে এটা একেবারে অবাধভাবে কারোর হাতে ছেড়ে দেওয়া ঠিক না। দর্শকদের মধ্যে কেউ? আপনি? আমরা জানি যে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অনেক বড় চাপ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ? মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ। কিভাবে, কি ধরনের চাপ? কিভাবে, কি ধরনের চাপ আসলে এত ডিপলি আমি জানি না, আমি জানতে চাচ্ছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকেই হাত বাড়িয়েছে সেটাই নিজেদের সম্পত্তি করে নিয়েছে। যদি সত্যিকারে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ হয়ে থাকে তাহলে অবশ্যই চট্টগ্রাম বন্দর উন্মুক্ত হয়ে যাবে। এখানে আমাদের কি কিছুই করার আছে? ধন্যবাদ। আর কেউ? চট্টগ্রাম বন্দর উন্মুক্ত করার জন্য যে প্রক্রিয়াটা আসলে চলতেছে, আসলে অবাধ বাণিজ্যের জন্য অবশ্যই চট্টগ্রাম বন্দরকে উন্মুক্ত করে দেওয়া উচিত। কারণ আমরা দেখব যে বহির্বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখব যে সিঙ্গাপুর যে কান্ট্রিটা, সেখানে কিন্তু আপনার বন্দর উন্মুক্ত করার কারণে তারা মানে অনেক এগিয়ে গেছে। সো আমাদের বন্দরটা যদি উন্মুক্ত করা হয়, অবাধ বাণিজ্য সৃষ্টি হবে, এখান থেকে আমাদের অনেক মুদ্রার যোগান হবে। আর কেউ? আপনি? আমার প্রশ্ন হচ্ছে, কাঞ্চন সাহেব বলেছিলেন যে প্রাইভেটাইজেশন করে দিলে সেই সংস্থাগুলি লাভজনক হচ্ছে না। আর আমি জানতে চাচ্ছি সরকারি সংস্থা, কোন সংস্থাটা বাংলাদেশে লাভজনক হচ্ছে? সেটি হচ্ছে না বলেই কিন্তু আমি একটি কথা বলেছি যে সেইখানে যে অন্যায়গুলো আছে সেখানেও সেই অন্যায়গুলো দূর করে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করে কিন্তু সেটা আমাদের মধ্যে রাখা উচিত। যেমন আপনাকে আমি বলবো যে চিটং স্টিল কর্পোরেশন এটি যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দেখেছেন যে রডের দাম কিভাবে বেড়েছে, কিভাবে সেখানে সিন্ডিকেট হয়েছে, এগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। এবং আপনারা দেখেছেন অনেক সময় যে আমাদের জুট মিলগুলো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা কি বেনিফিট পেয়েছি? কিছুই পাইনি, বরঞ্চ সেখানে যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো তারা ভোগ দখল করছে। সেখানে যে জমির পরিমাণ সেগুলো তারা বরঞ্চ বিক্রি করে দিচ্ছে। সেই কারণে আমি বলবো যে প্রাইভেটাইজেশন না করে বরঞ্চ আমাদের সম্পদ, জনগণের সম্পদকে কিভাবে সুষ্ঠুভাবে সেগুলো পরিচালনা করা যায় সেইটির দিকে আমাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ। মিস্টার জাফরুল্লাহ? আমি মনে করি যে এটা আমাদের নিয়ন্ত্রণেই থাকা উচিত। এটা সরকারি প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে জনগণের অনেক কষ্টর মাধ্যমে এই বন্দরকে আমরা গড়ে তুলেছি। দিস ইজ এ ন্যাশনাল প্রপার্টি, এটা আমাদের তেমনই থাকা উচিত। কিন্তু আমরা ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে পারি, আমরা ম্যানেজমেন্টটা প্রাইভেটাইজ করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে ওখানে আমাদের অনেক বড় বড় ক্রেন লাগানো হয়েছে, গ্যান্ট্রি ক্রেন, কিন্তু আমাদের যারা শ্রমিকরা আছে, যারা পোর্টের সরকারি চাকরি করেন, তারা বলছে যে এই ক্রেন চালাতে দিবে না, কারণ এই ক্রেন চালালে খুব দ্রুত মাল খালাস করা যায়, তাতে তাদের কামাই কম হয়। অতএব সেই জিনিসগুলো বুঝে তাদের সাথে আলাপ প্রসঙ্গে তাদের বোঝাতে হবে যে না, এই গ্যান্ট্রি ক্রেন তোমরাই চালাও, এটা যা লাভ হবে সেই লাভের অংশ যদি তাদের সঙ্গে একটা শেয়ার করা যায়, তাহলে আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। এবং আই বিলিভ ইন ম্যানেজমেন্টটা শুড বি শেয়ার্ড উইথ সিঙ্গাপুর হোক, যেই কোনো ভালো প্রাইভেট কোম্পানি হোক, তারা ম্যানেজমেন্ট করুক, কিন্তু আমাদের সম্পদ আমাদেরই থাকবে। কিন্তু প্রশ্নের একটা মাত্রা ছিল, সেই মাত্রাটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত কিনা, অর্থাৎ অন্য রাষ্ট্রগুলোর জন্য অন্য কোনো বিদেশি কোম্পানি যদি সেখানে যদি আমাদের শুনেন, এটা তো একটা জাস্ট একটা একাডেমিক কোয়েশ্চেন। এই মুহূর্তে আমাদের জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে, আনলোড করতে পারে না, 8 দিন 10 দিন ড্যামারেজ হয়, সেখানে আপনি কিভাবে উন্মুক্ত করবেন? প্রথম আপনি ম্যানেজমেন্ট ঠিক করেন,
সিঙ্গাপুরের 1/5 এফিসিয়েন্সি বাড়ান, তখন যখন আপনি টার্ন ওভার বেশি করতে পারবেন, বেশি জাহাজ খালাস করতে পারবেন সেই সময়ের ভিতরে, তখন আমরা বিবেচনা করতে পারবো। আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা উন্মুক্তর ব্যাপারে ব্যাপারটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্তমান ক্যাপাসিটিতে কিন্তু আমরা নিজেরাই অপারেট করতে পারছি না। আমাদের দেশে যে চাহিদা আছে অভ্যন্তরীণ, সেটাই কোপ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছি ডিপ সি পোর্টের কথা, যখন আমরা ডিপ সি পোর্টের দিকে এগিয়ে যাব তখন কিন্তু সেটা উন্মুক্ত করার প্রয়োজনীয়তা আছে। কারণ এই ইন্ডিয়ান 7 সিস্টার্স থেকে ওদিকে চায়নার একটা অংশ, ওদিকে বারবার একটা ল্যান্ডলকড এরিয়া, বেসিক্যালি 3টা দেশের ল্যান্ডলকড এরিয়াগুলোকে আমরা কেটার করার জন্য সুযোগ আছে এবং সেই ব্যাপারে আমরা উন্মুক্ত করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ডিপ সির ব্যাপারে। আর বর্তমানে এটার অংশীদারিত্বের ব্যাপারে আমি বলবো বিদেশি কোনো কোম্পানিকে এটা দেওয়ার প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশের পোর্ট চালানো এমন কোনো বড় ধরনের এটা বিষয় নয় যেটা যার জন্য আমরা বিদেশি কোম্পানিকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হ্যান্ডলিংটা এফিসিয়েন্টলি যদি করতে হয়, আমাদেরকে যে টেকনিক্যাল সাপোর্টগুলো, যে ইকুইপমেন্টগুলো, এগুলো কিন্তু এখানে আনতে হবে এবং আমি মনে করি ম্যানেজমেন্টটাতে অংশীদারিত্ব থাকা উচিত। শুধুমাত্র চট্টগ্রাম পোর্টের একটা চেয়ারম্যান আর কয়েকজন মেম্বার মিলে এটা চালাবে সেটা হতে পারে না। এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের কিন্তু ভূমিকার প্রয়োজন আছে। বিভিন্ন স্টেক হোল্ডার যারা পোর্টের সাথে জড়িত, তারা যদি ভূমিকা রাখে এবং তারা যদি ইনপুট দিতে থাকে, তারা যদি সমস্যার সমাধানের সাথে তাদের অংশগ্রহণ করতে পারে, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এটার অংশীদারিত্ব যদি আপনি প্রাইভেট সেক্টর দিতেও চান, সেটা আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের তো একমত, সেটা কোনো কোম্পানিকে আমি দেওয়ার পক্ষপাতিত্ব না। আপনি স্টক মার্কেটে শেয়ার ছেড়ে দিতে পারেন এবং তার মাধ্যমে আপনি প্রাইভেটাইজেশন যে পার্টটা কথা বলছেন, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতাও আনতে পারবেন এবং সাধারণ মানুষের কাছে শেয়ার যাবে, তারা লাভবান হবে এবং দেশের শেয়ার মার্কেটে একটা গভীরতা আসবে। ধন্যবাদ। বিবিসি বাংলার বাংলাদেশ সংলাপের পরবর্তী আয়োজন বগুড়ায়, এবং এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে মোবাইল টেলিফোন 0172-605-0058 এই নম্বরে টেলিফোন করতে পারেন অথবা SMS করতে পারেন। আর ইমেল করতে চাইলে bengali@bbc.co.uk এই ঠিকানায় ইমেল করুন। আজকের প্যানেলে উপস্থিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মিলনায়তনে উপস্থিত দর্শক এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শকদেরকে। আর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং চ্যানেল আইর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি কামাল আহমেদ আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।